হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি তোমাদের সামনে নতুন ক্লাস নিয়ে। দ্যাট ইজ তোমাদের এই সিরিজটার আমি নাম দিয়েছি একই সিরিজ, শুধু জাস্ট যেহেতু তোমাদের পরীক্ষা একদম সামনে, এটার আমি নাম দিয়ে দিয়েছি লাস্ট মিনিট সিরিজ। কি বলবে? লাস্ট মিনিট, একদম লাস্ট মিনিট রিভিশন যারা করছো তাদের জন্য এই ক্লাসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। পার্ট 30-এ কিন্তু আমরা পৌঁছে গেছি। আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করব, যারা সিরিয়াসলি পড়াশোনা করছো তারা পার্ট 1 থেকে পার্ট 30 পর্যন্ত অন্তত 3বার রিভিশন দাও ভিডিওগুলো দেখে দেখে, তাহলে কিন্তু তোমরা অনেকটা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করবো 2 সেপ্টেম্বর ফার্স্ট শিফট। শুরু করার আগে একটাই কথা, তোমরা যারা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বিশেষ করে যারা রেলওয়ে অ্যাসপিরেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমাদের যে সিরিজগুলো চলছে নিশ্চয়ই তোমরা জানো, তার মধ্যে এটাও একটা সিরিজ, এটাও কিন্তু পার্ট 30-এ আজকে চলে এসেছি। তার আগে একটা কথা বলবো, যারা আমার কাছে সায়েন্স পড়তে চাও, কারা সায়েন্স পড়বে না, যারা এখনো পর্যন্ত এনসিইআরটি ক্লিয়ার করোনি অথচ রেলের পরীক্ষা দেবে। এনসিইআরটি টপিক ধরে ধরে যারা করতে চাও, বাংলায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্ট একত্রে 999 টাকা প্রাইস রয়েছে। সেপ্টেম্বর স্পেশাল এটা ব্যাচ শুরু হচ্ছে, অনলাইন কোর্স সম্পূর্ণ, অ্যাপ রয়েছে, ওয়ান টাইম ফি 999 টাকা, যেখানে তুমি আনলিমিটেড অর্থাৎ 2 ইয়ার্স ভ্যালিডিটি পেয়ে যাবে। রুটিন ওয়াইজ ক্লাস এন্ড প্র্যাকটিস হবে, সমস্ত ক্লাস বাংলায় হবে, কিছু স্পেশাল নোটস থাকবে, কিন্তু ম্যাক্সিমামটা এনসিইআরটি কভার হবে, যেটা ম্যাক্সিমাম ছেলেপুলে করে না এবং পরীক্ষায় গিয়ে তারা সারপ্রাইজড হয়ে যায়, যেটা 2019-এ হয়েছে। শুধুমাত্র ওয়াইসিটি আর নোট পড়ে গেলে হবে না। যাই হোক, বেশি কথা বলবো না। যারা এনটিপিসি কোর্স স্পেশালি ভর্তি হতে চাইছো তাদের জন্য স্পেশাল এই কোর্সটা, যেখানে ম্যাথ, জিকে, জিএস যে সবকিছু রয়েছে, একটা ছাতার তলায় সব, আমি তোমাদের সবকিছু করাবো, সেটাই তোমরা অ্যাডমিশন নিতে পারো। চলো প্রথম প্রশ্ন চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, নিচের বিবৃতিগুলো বিবেচনা করতে বলছে, বিবৃতিমূলক প্রশ্ন। বলছে বিক্রিয়া সিরিজে উচ্চতর ধাতুগুলি অত্যন্ত বিক্রিয়াশীল, অর্থাৎ বিক্রিয়া যে সিরিজ সেখানে যে উচ্চতর যে ধাতুগুলো, উচ্চতর ধাতু মানে একদম ওপরের দিকে যে ধাতুগুলো থাকে সেগুলো অত্যন্ত বিক্রিয়াশীল। ডেফিনেটলি একদম ঠিক রয়েছে, কারণ আমরা জানি যে ওপরের দিকে কারা রয়েছে, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এরা অত্যন্ত বিক্রিয়াশীল, একদম ঠিক। নেক্সট বলছে বিক্রিয়া সিরিজে উচ্চতর ধাতুগুলো তাদের যৌগ থেকে ইলেকট্রোলাইটিক রিডাকশন দ্বারা প্রাপ্ত করা যেতে পারে। অর্থাৎ এই স্টেটমেন্টটা তোমাদের হয়তো বোঝা গেল না। এই স্টেটমেন্টটা বলতে চাইছে যে উচ্চতর সিরিজে, অর্থাৎ উচ্চতর মানে উচ্চতর যে ধাতুগুলো, হেভি রিয়াকশন করা যে ধাতুগুলো, তাদের কম্পাউন্ড থেকে, অর্থাৎ তাদের আকরিক থেকে যখন পৃথক করব, সেই পৃথকীকরণটা কোন পদ্ধতিতে আমরা করি? আমি তোমাদের আগেও বলেছিলাম অনেকগুলো পদ্ধতি রয়েছে, যেমন কার্বন বিজারণ পদ্ধতি, স্মেল্টিং পদ্ধতি, তারপর তোমাদের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। ইলেকট্রোলাইটিক রিডাকশন মানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। অর্থাৎ উচ্চতর সিরিজে যে ধাতুগুলো রয়েছে সেগুলো যখন আমরা তাদের যৌগ থেকে নিয়ে আসবো বা তাদের যৌগ থেকে পৃথক করব, তখন যে পদ্ধতিটা ব্যবহার করা হয় তাকে আমরা বলছি কি ইলেকট্রোলাইটিক রিডাকশন বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এটা একদম ঠিক রয়েছে। ওই একটা ছক দিয়েছিলাম, মনে আছে? নেক্সট কোনো ক্লাসে আবার ওই ছকটা তোমাদের বুঝিয়ে দেবো। তো ওই ছকে লেখা ছিল, এনসিইআরটি বই নন মেটাল এন্ড নন মেটাল ক্লাসে তোমাদের মানে মেটাল এন্ড নন মেটালের মধ্যেটা রয়েছে, ঠিক আছে? অর্থাৎ দুটো বক্তব্যই, উভয় বক্তব্যই কিন্তু তোমাদের জন্য এটা সত্য। এই যে দেখো, এই যে হ্যাঁ এখানে তো দেওয়াই রয়েছে, আমি দিয়েই দিয়েছি। দেখো এখানে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে একদম প্রথমে, এটা কিন্তু এনসিইআরটি বইয়ের কাটিং। যারা এনসিইআরটি পড়ো না তাদের জন্য এগুলো পারা খুবই মুশকিল, এমনকি বুঝতেও পর্যন্ত পারবে না। দেখো পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা বেশি বেশি উপরের দিকে আছে, অধিক বিক্রিয়াশীল। তাহলে এদের যখন আকরিক থেকে এদেরকে পৃথক করব, তখন তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইটিক রিডাকশন দ্বারা পৃথক করব। তারপরে যারা রয়েছে জিঙ্ক, আয়রন, লেড, কপার, এটা হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু, অর্থাৎ মাঝের দিকে যে সক্রিয় ধাতু, তাদেরকে যখন আমরা পৃথক করছি তখন সেটা কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা পৃথক করছি, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তোমাদের মূল কথা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে উভয় বক্তব্যের সত্য, অপশন নাম্বার এ। ক্লিয়ার? এবার দেখো কি বলছে। এবার বলছে যে আলোক রশ্মি হচ্ছে একটি গ্লাস প্রিজমের প্রতিসৃত পৃষ্ঠ, অর্থাৎ রিফ্লেক্টিং সারফেস এবিতে আপতিত হয়, যা বাতাসে রাখা হয়। বাতাসে মানে এয়ার মিডিয়ামে রাখা হয়েছে। কাকে এয়ার মিডিয়ামে রাখা হয়েছে? না, ওই যে আমার যে প্রিজমটাকে এয়ার মিডিয়ামে রাখা হয়েছে, ভালো করে বুঝবে। এবং এই যে এই পৃষ্ঠতে মনে করো আপতিত হয়েছে এবং এই পৃষ্ঠ থেকে আবার কি হয়েছে, বেরিয়েছে। তাহলে এবি পৃষ্ঠের প্রতিসরণ কোণ, এবি পৃষ্ঠের আপতন কোণ কোনটাকে বলবো আমরা?
এবি পৃষ্ঠের আপতন কোণ এইটা এবং প্রতিসরণ কোণ এইটা, অর্থাৎ মনে করো এইরকম তুমি করে দেখো, এইরকম করে দেখো, তাহলে দেখো প্রথমে কি হচ্ছে, আমি এমনি ছক আকারে বোঝাচ্ছি তোমাদের। এবি দিয়ে ঢুকছে এবং এসি দিয়ে বেরোচ্ছে, তাহলে এখানটার যে প্রতিসরণ কোণ আর এখানটা যে আপতন কোণ, এই রেটা এসে এখানটা আপতিত হবে, এখানটা প্রতিসৃত হবে, আবার এখানটা আপতিত হচ্ছে, এখানটা প্রতিসৃত হচ্ছে। এই দুটো সারফেসের যে আপতন কোণ প্রতিসরণ কোণ সেইটা কি হবে ভালো করে বোঝো। আমি এই সারফেসটা তোমরা বুঝতে পারবে না বলে এই রকম একটা সারফেস আঁকলাম। তাহলে এর বাইরের যে মিডিয়ামটা সেটা কি মিডিয়াম ভাই, সেটা এয়ার মিডিয়াম, আর ভেতরের মিডিয়ামটা হচ্ছে গ্লাস মিডিয়াম, যেহেতু গ্লাস প্রিজম বলেছে আমার, অর্থাৎ কাঁচ। তার মানে আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে, অর্থাৎ এয়ারের থেকে গ্লাসের দিকে যাচ্ছে। যদি এয়ারের থেকে গ্লাসের দিকে যায় তখন আমরা কি বলবো না, তখন আমরা এই রকম আপতিত রশ্মি যদি যায় তাহলে প্রতিসৃত রশ্মির যে অভিলম্ব আছে অভিলম্বের দিকে চলে যাবে। অভিলম্বের দিকে যদি চলে যায় তাহলে যে আপতিত যে কোণটা অর্থাৎ আইটা এবং প্রতিসৃত যে মানে প্রতিসরণ যে কোণটা, প্রতিসৃত রশ্মিটা অভিলম্বের দিকে সরে গেলে কি হবে না, প্রতিসরণ যে কোণটা সেই কোণটা কি হবে না, আপতন কোণের চেয়ে কম হবে। অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যখন আলোক রশ্মি যায় তখন আলোক রশ্মির গতিবেগটা কমে যায়, আর গতিবেগ কমে যাওয়ার জন্য আলোক রশ্মিটা প্রতিসৃত হওয়ার পর সেটা অভিলম্বের দিকে সরে যায়। আর যেহেতু অভিলম্বের দিকে সরে যাবে তাহলে এখানটা কি হয়ে যাবে না, তাহলে এখানে আর লেস দেন আই হয়ে যাবে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ আর, অর্থাৎ যে প্রতিসরণ যে কোণটা সেই প্রতিসরণ কোণটা কিন্তু ছোট হবে আপতন কোণের থেকে, যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে। অর্থাৎ এবি সারফেসের ক্ষেত্রে কি হবে না, প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে কম হবে, একদম এটা সঠিক রয়েছে। এবার দেখো এসি সারফেসে কি হচ্ছে, আমি যদি এইটাকে আপতিত রশ্মি ধরি এইটাকে প্রতিসৃত রশ্মি ধরি তাহলে ঠিক উল্টো কেসটা হচ্ছে। উল্টো কেসটা কি না, উল্টো কেসটা হচ্ছে দেখো আমি এখানটা করে দেখাই, উল্টো কেসটা কি না, উল্টো কেসটা হচ্ছে দেখো তখন কি হচ্ছে, ঘন মাধ্যম অর্থাৎ গ্লাস মিডিয়াম থেকে কি হচ্ছে না সেটা এয়ার মিডিয়ামে বেরোচ্ছে। তাহলে গ্লাস মিডিয়াম থেকে যদি এয়ার মিডিয়ামের দিকে যাচ্ছে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে মানে অপটিক্যালি ডেন্স মিডিয়াম থেকে যদি অপটিক্যালি এয়ার মিডিয়ামে আসে তাহলে সেটা কি হবে, তাহলে সেটা কিন্তু অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে, অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে। আর দূরের দিকে যদি সরে যায় তাহলে কি হবে, এই যে অ্যাঙ্গেল অফ আই আর এই যে অ্যাঙ্গেল অফ আর, অর্থাৎ অ্যাঙ্গেল অফ আই লেস দেন তখন অ্যাঙ্গেল অফ আর হবে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি হবে না, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনের থেকে কিন্তু কম হবে, বা প্রতিসরণ কোণটা কি হবে না মানে প্রতিসরণ কোণটা আপতন মানে প্রতিসরণ কোণের থেকে আপতন কোণটা কম হবে, আপতন কোণটা কম হবে। আর এক্ষেত্রে কি ছিল, আপতন কোণটা বেশি ছিল, কেন না কারণ আলোক রশ্মিটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে গিয়েছিল, আর এখানে কি হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেয়েছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে, তাই কি হচ্ছে না আপতন কোণটা কম বাট প্রতিসরণ কোণটা বেশি। তাহলে এসি পৃষ্ঠ দিকে যে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বেশি, একদম ঠিক রয়েছে। ভেরি কনসেপচুয়াল প্রশ্ন, খুব সূক্ষ্মভাবে যদি তুমি মাইন্ডে এটা ভেবে থাকো তাহলে কিন্তু এটা পেরিয়ে যাবে, ইজিলি পারবে। তার মানে সঠিক উত্তর হিসেবে উভয় এ এবং বি দুটোই কিন্তু সঠিক, দুটোই কিন্তু সঠিকের কথা বলা আছে, কোনটা সঠিক বলেছে তাহলে উভয় এ এবং বি দুটোই সঠিক। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, নিচের কোন বিন্দুগুলি সর্বদা লেন্সের প্রধান অক্ষে থাকে, প্রতিসরণ বিন্দু। ভাই প্রতিসরণ বিন্দু লেন্সের প্রধান অক্ষে থাকবে না, প্রধান অক্ষ তো এইটা, তাহলে এখানে সবসময় প্রতিসরণ বিন্দু তো থাকবে না, প্রতিসরণ বিন্দু তো এখানে কখনোই থাকবে না, তাহলে প্রতিসরণ বিন্দু হবে না। অপটিক্যাল সেন্টার, একদম ঠিক, প্রধান অক্ষের ওপর কিন্তু এই বরাবর কিন্তু অপটিক্যাল সেন্টার থাকে, একদম ঠিক রয়েছে। আপতন বিন্দু কখনো কিন্তু লেন্সের প্রধান অক্ষের উপর সবসময় থাকবে না। যদি ফোকাস বলতো, যদি সেকেন্ড ফোকাস বলতো তখন আমি মানতাম যে হ্যাঁ এটা প্রধান অক্ষের উপর থাকবে, যেহেতু প্রতিসরণ বিন্দু আর আপতন বিন্দু বলছে এই দুটো কিন্তু থাকবে না, ডেফিনেটলি অপটিক্যাল সেন্টার থাকবে, শুধুমাত্র 2, অর্থাৎ অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলছে দেখো এটা কত নম্বর গেল, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন খুব ভালো একটা প্রশ্ন, এখানে একটা দাঁতের ছবি দেখিয়েছে, দাঁতের ছবিতে দেখানো হচ্ছে যে এই যে দাঁতরা, এই দাঁতটা কি হচ্ছে না এইখানটা পাশে গর্ত টাইপের হয়ে গেছে এবং এখানটা একটা কিছু একটা গর্ত টাইপের হয়ে গেছে এবং ক্ষয় হয়েছে বা ক্যাভিটি হয়েছে এবং এখানটা কিছু একটা আক্রমণ হয়েছে। তো এটাকে বলা হয় ডেন্টাল ক্যারিজ বলা হয়, ডেন্টাল ক্যারিজ। এটাও তোমাদের এনসিইআরটি তে রয়েছে, ছবিটা নেই বাট পুরো বিষয়টা লেখা রয়েছে। এই যে ডেন্টাল ক্যারিজ বলছে ব্যাকটেরিয়া শর্করা ভেঙে অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। ভাইরাস দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়ার কোনো ভূমিকা নেই, মুখে অবশিষ্ট খাবারে ব্যাকটেরিয়া কাজ করে, অ্যাসিড এনামেলকে নরম করে যার ফলে দাঁতে ব্যথা এবং দাঁতে ক্ষয় হয়, এইসব কিছু হবে না, এটা হয়ে যাবে ভাইরাস দ্বারা সৃষ্ট, কিন্তু ব্যাকটেরিয়ার কোনো ভূমিকা নেই। দেখো এখানে সুন্দরভাবে লেখা রয়েছে দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারিজ, কি লেখা রয়েছে দেখো, লেখা রয়েছে যে ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয়জনিত কারণে দাঁতের এনামেল বা ডেন্টাইন ধারাবাহিকভাবে নরম হয়ে যায়, এবং দেখো
এই অণুজীবরা ব্যাকটেরিয়া অ্যাসিড তৈরি করার পূর্বেই প্ল্যাকের অপসারণ ঘটে, ঠিক আছে। যদি এর চিকিৎসা ব্যাকটেরিয়া শর্করা ভাঙে, ব্যাকটেরিয়ার কোনো ভূমিকা নেই বলেছে, আমি ভাবছি ভাইরাসের কোনো ভূমিকা নেই। এটা অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক উত্তর। ব্যাকটেরিয়া শর্করা ভেঙে অ্যাসিড তৈরি করে, একদম ঠিক। ব্যাকটেরিয়া শর্করা ভেঙে অ্যাসিড তৈরি করে এবং যার জন্য এটা কিন্তু হয়। দেখো এখানে লেখা রয়েছে দাঁতের সাথে আটকে গিয়ে ডেন্টাল প্ল্যাক তৈরি করে এবং দাঁত প্ল্যাক দ্বারা আবৃত থাকা অ্যাসিডটি প্রশমিত করার জন্য লালারসে দাঁতের উপরিতলে পৌঁছাতে পারে না, ঠিক আছে। তো খাওয়ার পর দাঁত ব্রাশ করলে ব্যাকটেরিয়া অ্যাসিড তৈরি করার পূর্বেই প্লাকের অপসারণ ঘটে, কিন্তু সেটা হয় না বলে সেটা যদি ব্রাশ যদি তুমি না করো তাহলে কি হবে না, তাহলে কিন্তু কি হবে না, সেটা তুমি কোনটা সঠিক নয় বলেছে, শুধু ভুল হচ্ছে। তাহলে তো আমি ঠিকই করেছিলাম, ভাইরাস দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়ার কোনো ভূমিকা নেই। বাকিগুলো দেখো, ব্যাকটেরিয়া শর্করা ভেঙে অ্যাসিড তৈরি করে, একদম ঠিক। মুখের অবশিষ্ট খাবারে ব্যাকটেরিয়া কাজ করে, এটাও ঠিক রয়েছে। অ্যাসিড এনামেলকে নরম করে যার ফলে দাঁতে ব্যথা ও দাঁতের ক্ষতি, এটাও ঠিক রয়েছে। কোনটা সঠিক নয় বলেছে, ভালো করে খেয়াল করবে, পরীক্ষা হলে এগুলো ভুল হতে পারে, ভালো করে খেয়াল করবে। এখানে দেখো সুন্দর করে লেখা রয়েছে, যদি এর চিকিৎসা না করা হয় অণুজীবরা দাঁতের পাল্পে ঢুকে গিয়ে প্রদাহ এবং সংক্রমণ সৃষ্টি করে। দেখো এই যে পাল্পে ঢুকে গেছে, প্রদাহ এবং সংক্রমণ সৃষ্টি। বুঝতে পেরেছো? অর্থাৎ ব্যাকটেরিয়া কি করছে, শর্করা ভেঙে দিচ্ছে এবং মুখে যে অবশিষ্ট যে খাবার, সেই খাবারে অ্যাসিড সৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমাদের যে দাঁতের এনামেল সেটা কি, সেটা তো ক্ষারকীয়, আমি আগের দিন বলেছিলাম ক্লাসে। তাহলে সেটা যদি ক্ষারকীয় হয় তাহলে অ্যাসিড ঢুকলে কি হবে, সেখানে ব্যাকটেরিয়া আক্রমণ করছে এবং ব্রাশ যদি তুমি করো খাওয়ার পর তখন কিন্তু ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না। এই জন্য যারা ব্রাশ করো না খাওয়ার পর, ডেফিনেটলি কিন্তু দুবেলা খাওয়ার পর অবশ্যই ব্রাশ করবে। ব্রাশ করলে কি হবে, এই ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না। ক্লিয়ার হয়েছে? এক্সট্রিমলি সরি এটা অনিচ্ছাকৃত ত্রুটির জন্য। কি বলবো আর, চলো নেক্সট প্রশ্ন। যদি একটি কন্ডাক্টরের মধ্য দিয়ে যাওয়া কারেন্টকে দ্বিগুণ করা হয় এবং বিভবকে 3 গুণ করা হয় তবে শক্তি বৃদ্ধি পাবে। দেখো এখানে শক্তি হবে না, অ্যাকচুয়ালি এখানে ক্ষমতা হবে, বা যেটাকে আমরা বলছি পাওয়ার, ঠিক আছে, পাওয়ার হবে। তাহলে দেখো পি ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইন্টু আই। তাহলে আমার যদি ভিটা বিভবকে 3 গুণ করা হয় আর আইটা দ্বিগুণ করা হয়, তার মানে ডেফিনেটলি পিটা কি হবে, 6 গুণ বৃদ্ধি পাবে। তাহলে ডেফিনেটলি উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2। ভেরি ইজি। আমি তোমাদের বারবার এই 2 গুণ আর 3 গুণ এরকম প্রচুর অঙ্ক ইলেকট্রিসিটি থেকে করিয়েছি, এই জায়গাগুলো খেয়াল করবে। পরবর্তী প্রশ্ন, কোন উপাদানটি তামার চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল নয়? ভালো করে বুঝে দেখো, তুমি যদি ক্রিয়াশীল সিরিজটা দেখো তাহলে দেখবে লেডও তামার উপরে রয়েছে, আয়রনও তামার উপরে রয়েছে, জিঙ্কও তামার উপরে রয়েছে, কিন্তু এজি এবং এইউ এরা কিন্তু তামার নিচে রয়েছে। এজি এবং এইউ তামার নিচে রয়েছে। দেখো এজি, এইউ এবং প্ল্যাটিনাম এটা তামার উপরে রয়েছে। তামার উপরে লেড, টিন, আয়রন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম প্রত্যেকটা কিন্তু তামার উপরে রয়েছে। এই রিয়াকশন সিরিজটা তোমাদের বারবার আমি মুখস্থ করতে বলি এবং এটা বলি যে এই রিয়াকশন সিরিজ থেকে একটা না একটা প্রশ্ন তোমরা কিন্তু 2024 যে কোনো শিফটে পাবে, যতগুলো পরীক্ষা হবে, আরপিএফ, এনটিপিসি, টেকনিশিয়ান, এলবি যাই হোক না কেন। তাহলে এজি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অবতল আয়নার সামনে একটি বস্তুকে তার ফোকাসের সমান দূরত্বে রাখা, অর্থাৎ ফোকাসে রাখা হয়েছে। তাহলে অবতল আয়নার সামনে যদি আমরা একটা বস্তুকে ফোকাসে রাখি তাহলে তার যে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে, তার প্রতিবিম্বটা গঠিত হবে কিন্তু অসীমে গঠিত হবে। অসীমে কি হবে, ইনফাইনাইটিতে বা অসীমে গঠিত হবে। একদম সঠিক উত্তর। এখানে আমি রে ডায়াগ্রামটাও দিয়ে দিয়েছি, চাইলে তুমি দেখে নিতে পারো। পিডিএফ কোথায় পাবো স্যার? পিডিএফ কিন্তু পাবো আমরা হচ্ছে ভিক্টরি এডুকেশন টেলিগ্রাম গ্রুপে। দুটো গ্রুপ রয়েছে, ভিক্টরি এডুকেশন টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটো রয়েছে। টেলিগ্রামে যদি তোমরা জয়েন করে যাও সেখান থেকেই তোমরা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপটাও পেয়ে যাবে। দুটো গ্রুপে জয়েন করে রাখছি কারণ টেলিগ্রাম বলছে না, কারণ এক সময় ডিলিট হয়ে যেতে পারে। রিসেন্ট একটা খবরে আসছে, তাই দুটো গ্রুপে জয়েন করে রাখছি। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, বলছে মেঘ সূর্যালোকের সময় সাদা দেখায় কারণ মেঘের কণাগুলি সূর্য থেকে আসা সাদা আলোতে বিভিন্ন রঙের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বড় এবং সাদা আলো সমস্ত রং প্রায় একই পরিমাণ দ্বারা বিক্ষিপ্ত। আসলে ভাষাটা একটু গড়বড়ে লাগছে, বাট বিষয়টা আমি তোমাদের বলে দিই। এই যে মেঘকে সাদা দেখায় কেন, কারণ মেঘের যে বড় বড় কণাগুলো দ্বারা কি হয় না, সব যে আলোর সব রঙের তরঙ্গ দৈর্ঘ্য একসাথে একই পরিমাণ বিক্ষিপ্ত হয়। আর যেহেতু একই পরিমাণ বিক্ষিপ্ত হয় এবং কণাগুলো বড় আকারে হওয়ার জন্য কি হয় না, এটা হয়। কিন্তু তুমি দেখো, তুমি যখন এমনি আকাশকে দেখছো তখন নীল রং দেখছো, কারণ তখন কণাগুলো ছোট, সেখানে নীল রং দেখা যাচ্ছে। বাট মেঘের কণাগুলো যদি বড়, সেখানে সাদা আলো দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে হয়ে যাবে বড় এবং প্রায় একই, এই অপশনটা কারেক্ট হয়ে যাবে। অর্থাৎ প্রায় একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো সেখানটা মানে সেখান থেকে বিক্ষিপ্ত হয়, ঠিক আছে, এবং বড় কণাগুলির দ্বারা কিন্তু বিক্ষিপ্ত হয় সূর্যালোক থেকে যে আলোটা। ঠিক আছে, চলো নেক্সট।
বলছে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, এটা তো বহুবার তোমাদের আমি বুঝিয়েছি, বহুবার বলেছি যে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমি তোমাদের একটাই কথা বলে দিয়েছি, আরো একবার বলে দিই। নেক্সট ক্লাসে আমি তোমাদের এক্সাম্পলার থেকে আরো কিছু ক্লাস করাবো এনসিইআরটি, সেটা হচ্ছে বিক্রিয়া সিরিজে আরো কিছু ক্লাস করাবো। অনেকে বলছে স্যার আপনার দুটো ক্লাস দেখেছি তাও কিছু প্রবলেম থেকে যাচ্ছে, তাই আমি এটা করাবো আবার। সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে একটা এলিমেন্ট থাকবে প্লাস একটা কম্পাউন্ড থাকবে, এবং সেখান থেকে যেটা উৎপন্ন হবে সেখানেও একটা এলিমেন্ট এবং একটা কম্পাউন্ড উৎপন্ন হবে, তাই তো? তাহলে ডাবল ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কি হবে, ডাবল ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে যেটা হবে, দুটোই কম্পাউন্ড থাকবে। কি বললাম, দুটোই কম্পাউন্ড থাকবে, এবং সেখান থেকে কি উৎপন্ন হবে না, সেখান থেকে দুটো কম্পাউন্ডই উৎপন্ন হবে। তাহলে দেখো এজিসিএল, এটা তো এজিসিএল আমরা কি পড়েছি, এটা আমরা কি জানি, ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ডিকম্পোজিশন রিঅ্যাকশন, এটা তো সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। এইটা দেখো কেবিআর বিএআই2 দুটোই কিন্তু কম্পাউন্ড, এখানে দেখো এটা কিন্তু এলিমেন্ট, নিচেরটা দেখো এটাও কিন্তু এলিমেন্ট, কম্পাউন্ড না, দুটো কম্পাউন্ড মাস্ট থাকতে হবে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে। দুটো কম্পাউন্ড, তাদের মধ্যে যে আলাদা আলাদা যে কম্পাউন্ড আছে সেটা কি করবে না, সেটা ট্রান্সফার করবে। পটাশিয়াম ব্রোমাইড, বেরিয়াম আয়োডাইড, দেখো বেরিয়ামের থেকে পটাশিয়াম কি, পটাশিয়াম হচ্ছে বেশি সক্রিয়, তার মানে ডেফিনেটলি পটাশিয়ামটা এখানে এসে ঢুকে যাবে, বেরিয়ামকে হাটিয়ে দিয়ে আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করবে, তাহলে পটাশিয়াম আয়োডাইড এবং বেরিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়েছে। তাহলে এইটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3। নেক্সট প্রশ্ন, 6 ওহম 9 ওহম 6 ওহম প্রতিরোধগুলি অর্থাৎ রোধকগুলি সমান্তরাল সংমিশ্রণে যুক্ত থাকে, তাহলে ফলাফল রোধ কত, মানে রেজাল্টেন্ট বা আলটিমেট যে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে, ঠিক আছে, তো সেটা কত হবে জিজ্ঞাসা করতে চাই। এটা তো ভেরি ইজি প্রশ্ন, তোমরা নিশ্চয়ই জানো যে সমান্তরালের ক্ষেত্রে আমরা কি বলি, 1/rp, আর প্যারালাল বা তুল্য রোধ যেটাকে বলছি, টোটাল তুল্য রোধ 1/6 প্লাস 1/9 প্লাস 1/6। তাহলে কি হবে, এলসিএম করলে আমরা 18 বলতে পারি, 6 3 18, 9 2 18, 6 3 18, অর্থাৎ 3 4 5 6 7 8, 8/18। কিন্তু যখন আর প্যারালালটা বার করবো তখন 18/8 হয়ে যাবে, তাহলে 2 4 8, 2 9 18, 9/4, 9 কে তুমি 4 দিয়ে ভাগ করলে 4 2 8, 9 1 10, 4 2 8, 9 10, 4 5 20, 2.25 ওহম হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর অপশন নাম্বার 2, 2.25 ওহম। চলো, এটা তো ইজি প্রশ্ন ছিল। পরের প্রশ্ন, একটি কারেন্ট বহনকারী কন্ডাক্টরের চারপাশে চৌম্বক, দেখো একটা, আমরা কি জানি, একটা যখন কন্ডাক্টর কারেন্ট বহন করে, এই যে একটা কন্ডাক্টর যখন কারেন্ট বহন করবে, তখন আমরা বুড়ো আঙুলের নিয়ম ব্যবহার করে বলতে পারি যে তার চারপাশে কি হয় না, এইদিকে যদি কারেন্ট ব্যবহার হয় তাহলে এই যে আমাদের যে বাকি আঙুলগুলো ডিনোট করবে চৌম্বক ক্ষেত্র, তার চারপাশে চৌম্বক ক্ষেত্র গঠিত হয়। এরকম একটা তখন কি হবে, চৌম্বক ক্ষেত্র তার চারপাশে একটা গঠিত হবে। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্রটা গঠিত হচ্ছে, সেই চৌম্বক ক্ষেত্রটা কি হয়, দূরত্ব বৃদ্ধির সাথে সাথে স্থির থাকে। কারেন্ট বহনকারী কন্ডাক্টরের চারপাশে কারেন্ট বহনকারী কন্ডাক্টর থেকে যত দূরত্ব বৃদ্ধি পাবে তত কি চৌম্বক ক্ষেত্র স্থির থাকবে, কখনোই না, দূরত্ব বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। তাই দূরত্ব যদি বৃদ্ধি পায়, অর্থাৎ ভালো করে বোঝো, এই বলছে যে কন্ডাক্টর থেকে যদি দূরত্ব বৃদ্ধি পায় তাহলে চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি পায়, কি করে সম্ভব, কন্ডাক্টর থেকে যত দূরত্ব বৃদ্ধি পাবে তত কি হবে না, চৌম্বক ক্ষেত্র হ্রাস পাবে, তাই না, কারণ কারেন্টের জন্যই তো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তাহলে কারেন্টটাই যদি সেটা দূরত্ব বজায় রাখে তাহলে সেটা হ্রাস পেয়ে যাবে চৌম্বক ক্ষেত্রটা। অপশন নাম্বার 3 উইল বি রাইট। দূরত্বের কোনো পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় না, এটাও হবে না, এগুলো কিছুই হবে না। 12 নম্বর প্রশ্ন, মেন্ডেলের পরীক্ষা যখন F1 প্রজন্মের উদ্ভিদ স্বপরাগায়ন করা হয়েছিল তখন জিনোটাইপ বলেছে। ভালো করে বোঝো, মেন্ডেল প্রথম কি করেছিল, একটা খাঁটি লম্বা উদ্ভিদ নিয়েছিল, একটা খাঁটি বেটে উদ্ভিদ নিয়েছিল, এটা আমি আগেও তোমাদের একবার বুঝিয়েছিলাম। খাঁটি লম্বাতে টিটি ছিল, খাঁটি বেঁধেতে টিটি ছিল, এই দুটো যখন সংকরণ করানো হয় তখন কি উৎপন্ন হয়েছিল, টি আর টি উৎপন্ন হয়েছিল, অর্থাৎ এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি সংকর লম্বা। সংকর লম্বা, যেখানে একটা হচ্ছে, এটা দেখতে তো লম্বা বাট একটা বেটের জিন ঢুকে থাকবে। এবার এই দুটোকে অর্থাৎ টিটি এবং টিটি, এই দুটোকে যখন ক্রস করা হবে F1 জনুতে, স্বপরাগায়ন বলা হচ্ছে এটাকে। এটা দেখো ডিফারেন্ট ডিফারেন্ট পরাগায়ন, ইতর পরাগ জোড়া, এটাকে স্বপরাগ, মানে দুটো একই টাইপের যখন পরাগ করা হবে তখন কি হবে, টিটি এবং টিটি, চেকার বোর্ড করো, ঠিক আছে। যদি আমরা দেখি তাহলে কি দেখবো, তাহলে দেখো ভালো করে খেয়াল করে, আছে চেকার বোর্ডটা ঠিক হলো না, এখানে যদি আমরা রাখি টিটি আর এখানে যদি আমরা রাখি টিটি, তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে না, এখানে উৎপন্ন হবে দেখো টিটি। এই টিটি মানে কি, এটাও কিন্তু লম্বা উদ্ভিদ। পরেরটা দেখো টিটি, এটাও লম্বা, তারপরটা দেখো টিটি, এটাও লম্বা, তারপরটা কিন্তু বেটে। তাহলে অর্থাৎ আমরা যদি ফিনোটাইপ ধরি, ফিনোটাইপ মানে বাইর থেকে দেখে কি বুঝবো, বাইর থেকে ফেনোটাইপ দেখলে 3:1, অর্থাৎ দেখো তিনটে লম্বা এবং একটা বেটে।
কিন্তু জিন দিয়ে যদি দেখি, দেখো এটা কিন্তু বিশুদ্ধ লম্বা, অর্থাৎ 1:2। এটা দেখো সংকর লম্বা দুটো, অর্থাৎ 2:2, দেখো বেটে একটা, অর্থাৎ একটা খাঁটি লম্বা, দুটো সংকর লম্বা, একটা খাঁটি বেটে, অর্থাৎ 1:2:1 হয়ে যাবে তোমাদের সঠিক। ক্লিয়ার হয়েছে পুরো কনসেপ্ট? চলো পড়ে যাবো পরবর্তী প্রশ্ন। বলছে নিচের কোন মৌলে পারমাণবিক চার্জ সব থেকে বেশি কার্যকর, অর্থাৎ সব থেকে এফেক্টিভ ইলেকট্রিক চার্জ আমরা, ইলেকট্রনিক চার্জ আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফ্লোরিনের মধ্যে আমরা পাবো। নেক্সট, 10 ওহম, 15 ওহম এবং 30 ওহম তিনটি প্রতিরোধ সমান্তরালভাবে সংযুক্ত। প্রতিরোধ মানে রোধ বুঝবে, এটা বাংলা করলে সবসময় প্রতিরোধ হয়ে যায়, রেজিস্ট্যান্সটা। ঠিক আছে, তাহলে কি হবে না, এটাকে যদি আমরা করি, এক্ষুনি করে আসলাম, তাহলে 1/10 যুক্ত হচ্ছে 1/15 যুক্ত হচ্ছে 1/30, ঠিক আছে, 1/rp, আর প্যারালাল। এটা করলে কি হবে, 30, 10 3 30, 15 2 30, 30 1/30 নাকি, তাহলে 3 4 5 1 6, তাহলে 6 পাচ্ছি। তাহলে আর প্যারালাল ইকুয়াল টু কি বলতে পারি, 30/6, 6 5 30, 5 ওহম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার 4। নেক্সট প্রশ্ন, নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন। বলছে কি না, বেশিরভাগ কার্বন যৌগ বিদ্যুতের ভালো পরিবাহী। ভাই কার্বন একটা অধাতু, কার্বনের যে যৌগগুলো রয়েছে যেমন গ্রাফাইট, আমি বহুরূপক ধর্ম বলতে পারি, সেগুলো কি বিদ্যুতের ভালো পরিবাহী হবে? উত্তর হচ্ছে না, বিদ্যুতের ভালো পরিবাহী হবে না, কারণ কার্বন একটা হচ্ছে অধাতু। কিন্তু ভালো পরিবাহী বলেছে, তার মানে এটা ভুল। কার্বন যৌগের অণুর মধ্যে, কার্বন যৌগের যে অণুগুলো গঠিত হবে বিভিন্ন রকম কার্বনের সঙ্গে যে যৌগগুলো গঠন হবে, সেগুলো আকর্ষণ বল খুব শক্তিশালী নয়। ঠিকই বলেছে, কারণ কার্বনের সঙ্গে যে যৌগ গঠন হয় সেগুলো কিসের দ্বারা গঠন হয়, কোভ্যালেন্ট বন্ডের দ্বারা বা সমযোজী যৌগের দ্বারা গঠন হয়। সমযোজী যৌগের মধ্যে আকর্ষণ বল কম। যদি তড়িৎদ্বয়ী যৌগ হতো, আয়নিক বন্ড হতো, ঠিক আছে, তখন সেটা আমরা বলতে পারতাম যে যৌগের মধ্যে, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি। কিন্তু সমযোজী যৌগ যখন হয় তাদের মধ্যে আকর্ষণ বল খুব একটা শক্তিশালী হয় না। অর্থাৎ বিবৃতি 1টা ভুল, বাট বিবৃতি 2টা সঠিক রয়েছে। অপশন নাম্বার 1 উইল বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সঠিক? বায়োডিগ্রেডেবল পদার্থ পরিবেশে দীর্ঘ সময় ধরে থাকে। বায়োডিগ্রেডেবল পদার্থ পরিবেশে দীর্ঘ সময় ধরে থাকে, কোন বিবৃতি সঠিক বলেছে? তাহলে বায়োডিগ্রেডেবল পদার্থ কি পরিবেশে দীর্ঘ সময় ধরে থাকে? উত্তর হচ্ছে না, থাকে না। এনজাইম, ব্যাকটেরিয়া, অন্যান্য স্যাপ্রোফাইট বায়োডিগ্রেডেবল পদার্থের উপর কাজ করে এবং তাদের পচন ধরায়, একদম ঠিক রয়েছে। এনজাইম, ব্যাকটেরিয়া, স্যাপ্রোফাইট মানে যারা মৃতজীবী বস্তু যেমন ফাঙ্গাস ইত্যাদি, এরা বায়োডিগ্রেডেবল পদার্থের উপর কি করে, পদার্থের উপর কাজ করবে, তাদের পচন ঘটায়, এটা ঠিক রয়েছে। কিন্তু বায়োডিগ্রেডেবল পদার্থ পরিবেশে দীর্ঘ সময় ধরে থাকে কি? উত্তর হচ্ছে না, থাকে না। নন বায়োডিগ্রেডেবল পদার্থ বাস্তুতন্ত্রের বিভিন্ন সদস্য দ্বারা সাহায্য করে। নন বায়োডিগ্রেডেবল পদার্থ কেউ সাহায্য করে না, উল্টে পরিবেশের ক্ষতি করে। নন বায়োডিগ্রেডেবল পদার্থ তাপ এবং চাপের মতো শারীরিক প্রক্রিয়া দ্বারা পচনশীল হতে পারে না, এটা তো আরো ভুল। ভাই নন বায়োডিগ্রেডেবল পদার্থ যেগুলো তাপ চাপেই তো সেটা পচনশীল হয়ে যায়, ঠিক আছে, তার মানে এটাও কিন্তু ভুল রয়েছে। নেক্সট প্রশ্ন, এলিমেন্টারি ক্যানাল, অর্থাৎ আমাদের যে এলিমেন্টারি ক্যানাল রয়েছে, এলিমেন্টারি ক্যানাল মানে কি বলবো, যেটাকে বলছে যে তোমাদের হচ্ছে মানে বাংলা টার্মটা আমি ভুলে যাচ্ছি, অর্থাৎ আমাদের মুখ থেকে যে পায়ু পর্যন্ত, মুখ, স্টমাক, গ্রাসনালী, এই যে অংশটা, এটাকে আমরা বলছি এলিমেন্টারি ক্যানাল, যেখান দিয়ে আমাদের খাদ্যটা পুরো যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, সেই যে চলাচলের জন্য মসৃণ পেশি বা স্মুথ মাসল থাকে, তোমরা জানো, যেটাকে আমরা নিজেদের উইল মতো নাড়াচাড়াতে করতে পারি না। তো আর কোথায় এই স্মুথ মাসেল রয়েছে? তুমি দেখো, আমার জানার দরকার নেই স্মুথ মাসেল কথা রয়েছে, কিন্তু হাড় বা যেখানেই তোমরা বোন দেখতে পাচ্ছ, তিনটে অপশনে, বোনে তো স্কেলেটাল মাসেল থাকে, আর স্কেলেটাল মাসেল থাকে বলেই আমরা হাড় নাড়াচাড়া করতে পারি। কিন্তু স্মুথ মাসেল যেটা এলিমেন্টারি ক্যানালে থাকে, সেটা তো হাড়ে থাকবে না, হাড়ে তো স্কেলেটাল মাসেল থাকবে। তাই এই তিনটে অপশনকে আমি অনায়াসে এলিমিনেট করে দেখবো, হাড় দেখেই আমি এলিমিনেট করে দিতে পারবো। চোখের আইরিস, ফুসফুসের ব্রঙ্কি, মূত্রনালী, এইখানে কিন্তু স্মুথ মাসেল থাকে। একটা ছবি দিয়েছি আমি, দেখো, হার্টে থাকে কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল থাকে আমাদের পাকস্থলী, আমাদের ইন্টেনস্টাইন, আমাদের ব্রঙ্কি, মূত্রনালী, বিভিন্ন জায়গাগুলো যেখানটা মানে যে জায়গাগুলো নর্মালি তাদের নিজস্ব কাজ করতে পারে সেই জায়গাগুলো। কিন্তু স্কেলটাল মাসেল থাকে যেগুলো আমাদের নিজেদের উইল মতো, ইচ্ছা মতো আমরা নাড়াতে পারি, সেখানে স্কেলটাল মাসেল থাকে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি পর্যায় সারণীতে উপাদানগুলির অবস্থান দ্বারা নিয়ন্ত্রিত নয়? অর্থাৎ পর্যায় সারণীর যে উপাদানগুলো, এখানকে কোন বৈশিষ্ট্য আমরা সেখান থেকে জানতে পারবো না পর্যায় সারণী থেকে? প্রথম বলছে পারমাণবিক আকার, আমরা পারমাণবিক আকার কি পর্যায় সারণী থেকে জানতে পারি না? কি, অবশ্যই জানতে পারি। পারমাণবিক আকার যদি বলি যে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয় না, পারমাণবিক আকার ক্রমশ হ্রাস পায়, আর উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, তার মানে এটা জানতে পারি। ভ্যালেন্সিও জানতে পারি, আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই তখন কি ভ্যালেন্সি যে ইলেকট্রন, এই ভ্যালেন্সি ইলেকট্রনের পরিমাণ বাড়তে থাকে, আবার সেটা কমতে থাকে।
আবার ওপর থেকে নিচে গেলে ভ্যালেন্সি ইলেকট্রনের পরিমাণ একই থাকে, এটাও জানতে পারি। বাইরের সেল এই যে ভ্যালেন্সি এবং ভ্যালেন্সি ইলেকট্রন দুটোর কথাই বলেছে, কিন্তু ভাই উপাদানের রং কি করে জানবো আমি? রং সম্পর্কে কোনো আইডিয়া পাওয়া যায় না। 4 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, নিচের কোনটি প্লাস্টার অফ প্যারিস? প্লাস্টার অফ প্যারিস তোমরা নিশ্চয়ই জানো। প্লাস্টার অফ প্যারিস তোমরা জানো। প্লাস্টার অফ প্যারিসটা কি না, আমরা জানি যে CaSO4 হাফ H2O, প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। কাঁচ, সাবান এবং কাগজ উৎপাদন। ভাই কাঁচ, সাবান এবং কাগজ উৎপাদন আমরা কাকে ব্যবহার করেছিলাম বলতো? আমরা করেছিলাম ওয়াশিং সোডাকে। ওয়াশিং সোডা, সোডিয়াম কার্বনেট, ওয়াশিং সোডাকে আমরা কাঁচ, সাবান এবং কাগজ উৎপাদনে ব্যবহার করেছিলাম, কিন্তু প্লাস্টার অফ প্যারিসকে নয়। তার মানে এটা কিন্তু প্লাস্টার অফ প্যারিসের ব্যবহার নয়। ভাঙা হাড় সমর্থন করার জন্য প্লাস্টার, ভাঙা হাড় সমর্থন মানে ভাঙা হাড় জোড়ার জন্য, ভাঙা হাড় জোড়ার জন্য ডেফিনেটলি একদম ঠিক রয়েছে। খেলনা সাজসজ্জার উপকরণ পৃষ্ঠতল মসৃণ করার জন্য একদম ঠিক। যন্ত্রের বায়ু ফাঁক সিল করার জন্য, অর্থাৎ কোথাও যদি এয়ার ফাঁক সিল করার জন্য, সেখানেও কিন্তু প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয়, যেখানে বায়ু সংকীর্ণ ব্যবস্থার প্রয়োজন, বায়ু এয়ার টাইট করার জন্য, কোনো যদি ফাঁকা থাকে সেখানে সিল করার জন্য প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয়। তাহলে আমরা পেয়ে গেলাম কি শুধুমাত্র 1, অর্থাৎ অপশন নাম্বার 4 উইল বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণে অস্ত্রোপচার। অস্ত্রোপচার তোমরা নিশ্চয়ই টিউবিকেটমি, ভাস্কেটমি, যেটা করা হয় পুরুষ বন্ধাত্মকরণ এবং নারী বন্ধাত্মকরণ জন্ম নিয়ন্ত্রণের জন্য, সেই সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি ভুল বলা হয়েছে? তারা গ্যামেট পরিবহনকে অবরুদ্ধ করে এবং নিষিক্তকরণ প্রতিরোধ করে। ভাই নিষিক্তকরণের তো এখানে কোনো ব্যাপারই নেই, নিষিক্তকরণে এখানে তো কোনো ব্যাপারই নেই। এখানে কি বলছে? কোন বিবৃতি ভুল, কোন বিবৃতি ভুল। তার মানে দেখো, তারা গ্যামেট পরিবহন, তুমি যদি একটা ভাস্কেটমি টিউবেটমি করো তাহলে ডেফিনেটলি কি করবে? সেটা গ্যামেট পরিবহন করবে না এবং নিষিক্তকরণ প্রতিরোধ করবে। তার মানে এটা অবশ্যই ঠিক রয়েছে। এখানে কোনটা ভুল বলেছে? পুরুষদের মধ্যে ভাস ডিফারেন্স, মহিলাদের মধ্যে ফ্যালোপিয়ান টিউব অবরুদ্ধ করা, একদম ঠিক। পুরুষদের যে ভাস ডিফারেন্স যেটা রয়েছে, এটা কানেক্ট করছে তোমার প্রোটামটাকে, সেটাকে কেটে দেওয়া হয়। এবং মহিলাদের মধ্যে কি হয় না, ফ্যালোপিয়ান টিউবটা কেটে দেওয়া হয়, যাতে কি হয় ডিম্বাণুগুলো না আসতে পারে। ঠিক আছে, যদিও এগুলো বর্তমানে অনেক প্রবলেম হচ্ছে। বলে তারা খুব কার্যকর পদ্ধতি নয়, এইটা তো পুরোপুরি ভুল ভাই, এটা তো একদম 100% কার্যকর। মানে এটা করে দিলে আর বাচ্চা হওয়ার কোনো চান্স নেই, একদম জন্ম নিয়ন্ত্রণ। কন্ডম ব্যবহার করলে আর তোমার ওরাল বডি ব্যবহার করলে, কপার টিউব তুমি হচ্ছে কপার টিউব ব্যবহার করলে, যাই ব্যবহার করো না কেন, এদের কিন্তু কার্যকারিতা 100% নেই, বাট এর কার্যকারিতা কিন্তু 100% আছে। এগুলোকে নির্বীজকরণ পদ্ধতিও বলা হয়, একদম ঠিক। কোনটা ভুল বলেছে? বিবৃতিগুলোকে চেক করবে, ভুল নয়, ভুল ভুল নয়, কোনটা নয়, এই জিনিসগুলো কিন্তু অনেকটা পার্থক্য করে দেয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, চলো 21 নম্বর। যৌগিক মাইক্রোস্কোপের নিচে দেখা হলে মানুষের গালের একটা কোষ নেওয়া হয়েছে। মানুষের গালের কোষ একটি স্লাইড এবং পেঁয়াজের খোসার একটি স্লাইডের মধ্যে প্রধান পার্থক্য কি লক্ষ্য করা যায়? গালের কোষে প্লাস্টিক। ভাই গালের কোষে প্লাস্টিক কিন্তু করে থাকবে, প্লাস্টিক তো শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, তার মানে এটা ভুল রয়েছে। পেঁয়াজের খোসার কোষে কোষ প্রাচীরের উপস্থিতি, এটা একদম ঠিক রয়েছে, কারণ আমরা জানি যে প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না, কোষ পর্দা থাকে, কিন্তু পেঁয়াজের খোসায় কি থাকে না, পেঁয়াজ তো উদ্ভিদ, তো সেখানে কোষ প্রাচীর থাকবে, ঠিক রয়েছে। মানুষের গালের কোষে কোষ প্রাচীরের উপস্থিতি। ভাই মানুষের গালের কোষে কোষ প্রাচীর কি করে থাকবে? মানুষ তো প্রাণী কোষ, এটা ভুল। পেঁয়াজের খোসার কোষে মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ এটা তো মানে পেঁয়াজের খোসার কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি। দেখো, পেঁয়াজের খোসায় কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না, ঠিক আছে। পেঁয়াজের খোসায় কিন্তু মানে কি বলবো, যে পেঁয়াজের খোসায় মাইটোকন্ড্রিয়া থাকে না নয়, মানে পেঁয়াজের খোসায় মাইটোকন্ড্রিয়া থাকে, আবার মানুষের গালের যে কোষ সেখানেও মাইটোকন্ড্রিয়া থাকে। কিন্তু এটা কি পার্থক্য? এটা তো পার্থক্য না, ভালো করে বোঝো, এটা তো পার্থক্য হতে পারে না। তার মানে এটাও কিন্তু ভুল স্টেটমেন্ট। তোমরা এটা ভেবে নিও না যে পেঁয়াজের কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, ঠিক আছে। মানে আমি ওটা বোঝাতে গিয়ে আমি ভুল করে বলে ফেলেছি, কিন্তু এটা মনে রাখো যে পেঁয়াজের কোষেও মাইটোকন্ড্রিয়া থাকে, মানুষের কোষেও থাকে। তাহলে এটা তো পার্থক্য না। পার্থক্যটা কি? যে পেঁয়াজের খোসার কোষে কোষ প্রাচীর থাকে, মানুষের গালের কোষে কোষ পর্দা থাকে। এটা বললেও পার্থক্য হতো না। কেন হতো না? কারণ ভাই মানুষের গালের কোষেও কোষ পর্দা থাকে, আবার পেঁয়াজের খোসার কোষেও কোষ পর্দা থাকে, দুটোতেই কোষ পর্দা থাকে। কারণ প্রাণী কোষেও কোষ পর্দা থাকে, উদ্ভিদ কোষেও কোষ পর্দা থাকে, কিন্তু পার্থক্যটা কোথায়? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। বোঝা গেছে কি? ক্লিয়ার হয়েছে? যার যেখানে প্রবলেম হচ্ছে বুঝতে কমেন্ট করো, আমি প্রত্যেকের কিন্তু রিপ্লাই দিই। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, সাইক্লোহেক্সানের ফর্মুলা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এটা বহুবার করিয়েছি তোমাদের, প্রত্যেকে হোমওয়ার্ক করবে। নেক্সট প্রশ্ন, নিচের কোন জীব পরজীবী পুষ্টি? পরজীবী পুষ্টি মানে কি? প্যারাসাইট। অ্যামিবা কি প্যারাসাইট? উত্তর হচ্ছে না। কস্কুটা, কস্কুটা হচ্ছে প্যারাসাইট। এর নাম কি জানো? নাম বললে তোমরা বুঝতে পেরে যাবে, এর নাম হচ্ছে স্বর্ণলতা।
আগেও একবার আমি একটা শিফটের প্রশ্ন, স্বর্ণলতা হচ্ছে উদ্ভিদের কি করে না, জীবন্ত উদ্ভিদের দেহে জন্মায় এবং সেখান থেকে তারা পুষ্টিরস সংগ্রহ করে। তাহলে স্বর্ণলতা, মাশরুম তো স্যাপ্রোফাইট, মৃতজীবী। মৃতজীবীকে আমরা প্যারাসাইট বলতে পারবো না, প্যারাসাইট বলবো তাকে যে জীবন্ত উদ্ভিদ থেকে সংগ্রহ করবে খাদ্য, বা জীবন্ত, যেমন উকুনকে আমরা প্যারাসাইট বলি, উকুন আমাদের মাথা থেকে খাদ্যরস সংগ্রহ করে। ইস্টও তো কিন্তু একটা ছত্রাকের মধ্যেই পড়ছে, তাহলে এটাও মৃতজীবী। কিন্তু কুসকুটাটা হচ্ছে পরজীবী। ঠিক আছে, এই সংক্রান্তে যে কুসকুটা, স্বর্ণলতা যে দেখিয়েছি, এইখানে তোমাদের আমি ডিটেল লিস্ট দিয়ে দিয়েছি। এই লিস্টটা কোথাও পাবে না কেউ, পুরো একদম বলা রয়েছে কোনটা প্যারাসাইট। দেখো প্যারাসাইট এখানে কুসকুটা, স্টেম অর্থাৎ কাণ্ডের দ্বারা প্যারাসাইট, এখানে রুট, অর্কিড, এখানে স্টিম, দেখো এইগুলোর সব নাম দেওয়া রয়েছে। অ্যাগারিকাস, রাইজোপাস, কোনটা কি হচ্ছে, লাইকেন সিম্বায়োটিক রিলেশনের দ্বারা হচ্ছে, পুরোটা এখানে বলা রয়েছে। তোমরা চাইলেই ছকটা দেখে নেবে। এটা আমার পিডিএফ এ থাকবে। পিডিএফ টা কোথায় পাবে না, ভিক্টর এডুকেশন টেলিগ্রাম গ্রুপ। তো এই ছিল আজকের কাল। লাস্ট তোমাদের একটা কথা বলবো, কি কথা, যারা আমার সায়েন্স কোর্সে অ্যাডমিশন নিতে চাও, একদম জিরো থেকে হিরো পর্যন্ত ভালো করে প্রস্তুতি নিতে চাও, আর তো কয়েকটা দিন, তারপরে কি রেলের পরীক্ষা পুরো শেষ হয়ে যাবে, আমি কি এখন সায়েন্সের কোর্সে ভর্তি হলে কি এখন সবকিছু কমপ্লিট করতে পারবো? আমি দায়িত্ব নিয়ে করাবো। মনে রাখবে, সোমনাথ স্যার যতদিন না পর্যন্ত দায়িত্ব নিতে পারবে না, ততদিন তোমাকে ক্লাসে ভর্তি করাবে না। এইটুকু ফেথ আমার উপর তোমরা রাখতে পারো। এতদিন পর্যন্ত প্রচুর স্টুডেন্ট রেখেছে, এখনো পর্যন্ত রাখছে, এবং তোমরাও রাখতে পারো। কারণ মনে রাখবে, রেলের চাকরি কিন্তু বারবার হয় না, আর যখন হয় তেড়ে হয়। বিগত বছরগুলিতে প্রচুর চাকরি হয়েছে, এবছরও হবে, ভ্যাকেন্সি বাড়তেও থাকবে। ভ্যাকেন্সিজ নিয়ে চিন্তা করো না, ভ্যাকেন্সি অবশ্যই বাড়বে, আমি কথা দিচ্ছি বাড়বে। মানে এটা তো আমার স্টেটমেন্ট না, বাট বাড়তে পারে, সম্ভাবনা রয়েছে। এলপিও বেড়েছে, টেকনিশিয়ানও বেড়েছে, এনটিপিসিও বাড়তে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের সায়েন্সটা খুব গুরুত্বপূর্ণ, তাই সায়েন্স যারা অ্যাডমিশন নেবে, ফিজ লেখা রয়েছে। আর যারা ভাবছো পুরো এনটিপিসির জন্য কম্বাইন্ড প্রিপারেশন নেবো, তারা ভর্তি হবে। কেন পড়বে আমাদের কাছে? কারণ আমাদের ভাই পুলিশের ব্যাচ নেই, আমাদের 14-15টা পিএসসি স্পেশালের ব্যাচ নেই। কারণ কি, আমরা রেলের জন্যই পড়াই, রেলের জন্যই স্পেশালিস্ট, রেলের জন্যই শুধুমাত্র এখানে করানো হয়। যেহেতু শুধু রেলের জন্য করানো হয়, রেল একটা কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্র সরকারের চাকরি, তো তার জন্য স্পেশাল প্রিপারেশনের জন্য আজকে তুমি বিহারের ছেলেরা, উত্তরপ্রদেশের ছেলেরা কেন এগিয়ে আছে রেলে? কারণ ওরা শুধুমাত্র রেলের প্রিপারেশন নেয়। তাহলে বাঙালি হয়েও তুমি যদি রেলের জন্য ভালো করে প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে না, শুধুমাত্র রেল ওরিয়েন্টেড একটু পড়াশোনা একটু বেশি করে করতে হবে। ঠিক আছে, দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ প্রত্যেকে। অবশ্যই ক্লাসটাকে লাইক করে দিও, কমেন্ট করো এবং শেয়ার করে ক্লাসের পাশে থাকবে, এবং সোমনাথ স্যারকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবে, মানে সোমনাথ স্যারের ক্লাসগুলোকে এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ প্রত্যেককে।